হ্যালো স্টুডেন্টস, মাইথ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছো। এবারে কিন্তু আমরা ডব্লিউবিটিএ টেস্ট পেপারের সলিউশন নিয়ে চলে এসেছি। তো লাস্ট আমরা ডব্লিউবিটিএ টেস্ট পেপারের 112 নম্বর পেজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 117 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে তো শেয়ার করবেই, তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এটাই যে এখানে 1 থেকে 4 সবকটা অঙ্ক আমি আলোচনা করব, সবকটা অঙ্ক আলোচনা করব। তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি একদম স্কিপ করা যাবে না। আর আর যারা এখনো পর্যন্ত আমার এবিটিএ টেস্ট পেপারের সলিউশনটা দেখোনি, তারা এবিটিএ টেস্ট পেপারের সলিউশনটা দেখে নাও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো, অসুবিধা কিছু নেই। তো চলো দেরি না করে শুরু করা যাক ভিডিও। তো ফার্স্ট অঙ্কটা কি বলেছে, আমরা একটুখানি দেখে নিই। আচ্ছা, ফার্স্ট অঙ্ক বলেছে হচ্ছে একটি ব্যক্তি মানে এক ব্যক্তি আর কি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সুদে মূলে মানে সুদাসল, যেটা অ্যামাউন্ট, যেটা আর কি সুদাসল, বা যেটাকে আমরা পি প্লাস আই বলে থাকি, মানে পি হচ্ছে মূলধন আর আই হচ্ছে সুদ, ঠিক আছে, সেটা ইজ ইকুয়াল টু বলছে নাকি 121 টাকা পেয়েছে। বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? খুবই সহজ, 2 বছর, টাইমটা হচ্ছে 2 বছর বলে দিয়েছে। তাহলে আমি ডিরেক্ট যেভাবে করতে পারি, ফর্মুলা কি জানি, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এ ইজ ইকুয়াল টু হচ্ছে 121, এটা হচ্ছে 100, আর তার সঙ্গে 1 প্লাস আর মানে কত আমি জানি না, আরটাই বের করতে হবে, তাহলে এটা স্কোয়ার। তাহলে এখান থেকে এই 121 ডিভাইডেড বাই 100 মানে হচ্ছে 121 ডিভাইডেড বাই 100, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। সেখান থেকে আমরা পেলাম হচ্ছে এটা 11/10 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস আর বাই 100। তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে 11/10 মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে আর বাই 100। এখান থেকে সলভ করলে পাওয়া যাবে, এখান থেকে সলভ করলে 1/10 আসছে, আর এখানে আর বাই 100 চলে আসছে, সেখান থেকে আর ইজ ইকুয়াল টু কিন্তু 10 চলে আসবে, অর্থাৎ আর ইকুয়ালস টু 10% চলে আসছে। সো 10% ইজ দ্য রাইট আনসার। এবার বলছে x ইকুয়ালস টু হচ্ছে 2 প্লাস √3, তাহলে x প্লাস 1/x কত হবে? আরে x ইকুয়ালস টু যদি 2 প্লাস √3 হয় তাহলে 1/x ইকুয়ালস টু কত? আমরা সলভ করলে কি পেয়েছিলাম? সলভ করলে পেয়েছিলাম 2 মাইনাস √3, 2 মাইনাস √3 হবে, ঠিক আছে। তাহলে সুতরাং x প্লাস 1/x ইকুয়ালস টু কত হবে? সেটা হচ্ছে 2 প্লাস √3, আর একটা হচ্ছে প্লাস 2 মাইনাস √3, সেখান থেকে কাটাকুটি করলে আমরা পেয়ে যাব হচ্ছে 4। দিস ইজ দ্য রাইট আনসার, 4 হবে ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি হচ্ছে ব্যাস, খুবই সহজ একটা অঙ্ক। এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও পেয়েছি। এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যেখানে এ বি হচ্ছে ব্যাস। আচ্ছা, এডিসি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। দেখো দাঁড়াও, আগে বানিয়ে নিই তারপরে। এই এই তাহলে এ বি সি হবে, এখানটা ডি হবে। এবার এখান থেকে কালিটা একটু চেঞ্জ করে নিই। কি বলতে চাইছে? এডিসি কোনটা? এডিসি মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, খুব ভালো কথা। তাহলে বিএসি কত হবে? বিএসি মানে এইটা কত হবে? বিএসি ইজ ইকুয়াল টু এটা কত হবে? এইটা আমাকে বের করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা 120 ডিগ্রি বলে দিয়েছে, মানে এটা কত ডিগ্রি হবে? কি বলে, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে অপোজিট কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এটা পাচ্ছি হচ্ছে 180 মাইনাস 120, অর্থাৎ হচ্ছে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটা 60, এটা এটা কত? এটা আমাকে বের করতে বলেছিল কি? বিএসসি বের করতে বলেছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানি, দেখো এ বি যেহেতু বৃত্তের ব্যাস, তাই অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 90 প্লাস 60 কত হচ্ছে? 150 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি থেকে তোমার 90 প্লাস 60 বাদ দিয়ে দাও, তাহলে কত পাচ্ছি? 30 ডিগ্রি পাচ্ছি না?
ব্যাস, তাহলে 30 ডিগ্রি পেয়ে গেলাম এই অ্যাঙ্গেলটা। তাহলে 30 ডিগ্রি ইজ দ্য রাইট আনসার। অপশন আছে, হ্যাঁ আছে। তারপরে নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা পাচ্ছি যে সাইন 43 ডিগ্রি, সাইন 43 ডিগ্রি, সাইন 43 ডিগ্রি কস, কোথায় গেল, কস 47 ডিগ্রি, ঠিক আছে, প্লাস কস 43 ডিগ্রি তার সঙ্গে সাইন 47 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা যেটা পেলাম, দেখো সাইন 43 ডিগ্রি আর কস 47 ডিগ্রি, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার পুরক কোণের ধারণার ফর্মুলা লাগাতে হবে। ওই দেখো পুরক কোণের এখানে হচ্ছে 43, সব কটাকে 43 অ্যাঙ্গেলের রেসপেক্টে নিয়ে আসতে হবে, দেখেই বুঝতে পেরে গেছো। এটা কস 47 ডিগ্রি মানে হচ্ছে এটা কস অফ 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি হলো। আর তার সাথে কি হচ্ছে, তার সাথে যেটা পাচ্ছি আমরা যে এটা cos 43 ডিগ্রি আছে, যেগুলো 43 ডিগ্রি রয়েছে তাদের ক্ষেত্রে আবার ডিস্টার্ব করছে পেনটা, আবার পেনটা ডিস্টার্ব করছে, কেন ডিস্টার্ব করছে কে জানে, ঠিক আছে। cos 43 ডিগ্রি ইন্টু সাইন, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, করা যেতে পারে, করা যায়। তাহলে এখান থেকে আমরা সাইন 43 ডিগ্রি পেয়ে গেলাম, তার সঙ্গে হচ্ছে এটাও সাইন 43 ডিগ্রি পেয়ে গেলাম, হয়ে গেল, প্লাস এটা cos 43 ডিগ্রি পেয়ে গেলাম, এটা কি পেয়ে গেলাম, এটা cos 43 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা পেলাম কি, সাইন স্কোয়ার 43 ডিগ্রি, আর এটা হচ্ছে cos স্কোয়ার 43 ডিগ্রি, হয়ে গেল। তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম এটা 1, তাহলে 1 ইজ দ্য রাইট আনসার। ওকে, আবার করতেও লাগে না, ডাইরেক্ট বলে দিলেও হয়। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যের সাথে একই রেখে উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কিভাবে পরিবর্তিত হবে? কিছুই না, ব্যাপারটা হচ্ছে আগে আয়তন কত ছিল লম্ববৃত্তাকার শঙ্কুর, আগে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ছিল, এটা হচ্ছে তোমার 5 নম্বর দাগের অঙ্ক। পরে কি হয়েছে, উচ্চতা একই রেখে কি করা হয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য ও ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হয়েছে। তার মানে হচ্ছে এখন 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2h, ঠিক আছে, 2h হয়ে গেছে। এখন 2 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটাকে যদি আমি v1 ধরি, এটা হয়ে যাবে 2 ইন্টু v1। এখন তাহলে এখন আয়তন কতটা পরিবর্তন হয়েছে বা কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা শতকরা আয়তন বৃদ্ধি, শতকরা আয়তন বৃদ্ধি কত হবে, খুবই সোজা, সেটা হচ্ছে 2v1 মাইনাস v1 ডিভাইডেড বাই কার থেকে বেড়েছে, v1 এর থেকে বেড়েছে, ইন্টু 100। তাহলে এখান থেকে পেলাম কত, v1 ডিভাইডেড বাই v1, এটা এটা ইন্টু 100, তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে 100% ইনক্রিজ করেছে, তাই তো, 100% ইনক্রিজ করেছে, ঠিক আছে। ফার্স্ট অপশন ইজ দ্য রাইট আনসার। তাহলে তারপরের কোশ্চেনটা কি বলেছে, 6 7 x 8 y 14 এই সংখ্যাগুলির গড় বলে দিয়েছে 9, তাহলে এই তো খুবই সোজা, গড় বলে দিয়েছে মানে খুবই সোজা, খুবই সোজা, 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 14, এই কতগুলো সংখ্যা গো, 6টা, 6টা তো, 3 3 6, 6টা, এটা ইজ ইকুয়াল টু কত, 9, খুব ভালো কথা। তাহলে 6 7 13, 13 8 হচ্ছে কত, হচ্ছে 13 8 21, 21 আর 14 কত হচ্ছে, 21 14, 21 14 কত হয়, 21 14 হয় 35, তাই তো, 35 প্লাস এক্স প্লাস ওয়াই, এটা ইজ ইকুয়াল টু কত, 6 নং 54, 54 হচ্ছে, তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 54 থেকে 35 বাদ দিলে কত হয়, 19 হয়ে যায়, 19 19 তো 19 হয়ে যাচ্ছে, তাই তো, আচ্ছা, 19 হয়ে যাচ্ছে, ওকে। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, তাই তো আসছে আমাদের, একবার তাও চেক করিনি, একবার কি বলতে চাইছে, 6 7 13, 13 8 21, 21 আর 14 কত হচ্ছে 35, 21 আর 14 হচ্ছে 35, ঠিক ঠিক ঠিক,
আচ্ছা 6 নং 54, 54 থেকে 35 বাদ দিলে কত হয় গো? 54 থেকে 35 বাদ দিলে হয় 19, ঠিক আছে। আচ্ছা তারপরের কোয়েশ্চেন্স ব্ল্যাঙ্ক। তারপরের কোয়েশ্চেন্স কি বলছে? এ তো শূন্যস্থান চলে এসছে, শূন্যস্থান যে কোনো 5টা করতে হয়। এমসিকিউ তোমাকে 6টার মধ্যে 6টাই করতে হবে, শূন্যস্থান করতে হবে যে কোনো 5টা। ফার্স্টের কোয়েশ্চেনটা কি বলছে? অংশীদারি কারবারে কমপক্ষে কজন লোকের দরকার পড়ে? আরে 2জন লোকের দরকার পড়ে, খুবই সোজা। এক্স এক্স ভ্যারিজাস টু 1/y, এক্স ভ্যারিজাস টু 1/z, তাহলে এক্স ভ্যারিজাস টু কি হবে? যৌগিক ভেদ নিয়ম অনুযায়ী কি হবে? খুবই সোজা, সেটা হচ্ছে এক্স ভ্যারিজাস 1/y ইন্টু জেড, তাই না? এটাই তো হওয়া উচিত, 1/y ইন্টু জেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। মাঝে মধ্যে পেনটাকে ঘষে নিতে হচ্ছে, আমার এত সমস্যা করছে পেনটা, ডিস্টারবেন্স তৈরি করছে পড়ানোর মধ্যে, পড়ানোর মধ্যে ডিস্টারবেন্স তৈরি করলে সমস্যা। আচ্ছা দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক কতগুলো সাধারণ স্পর্শক থাকবে? আরে 4টে সাধারণ স্পর্শক থাকবে। এই দেখো, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। প্রথমেই আমি আরে বাবা রে, এই তো ছেড়ে চলে গেল। বৃত্তের স্পর্শক কি হবে? এ তো অন্য জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে, মেলাতেই পাচ্ছি না। যাই হোক, দুটো স্পর্শক, এবারে এই কোথায় গেল? এই, বাবা অসাধারণ, এই একটা স্পর্শক, তারপরে এই একটা স্পর্শক, স্পর্শ তো আর করছে না, বাইরে দিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, সেটা নিয়ে কথা না, 4টে সাধারণ স্পর্শক ম্যাক্সিমাম থাকবে। আচ্ছা ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে ট্যান টু দি পাওয়ার 25 আলফা আর কট টু দি পাওয়ার 25 আলফা ইজ ইকুয়াল টু কত? বাবা, ছিল থিটাতে, চলে গেল আলফাতে, খুব ভালো কথা, এটাও 2ই হবে, এটাও 2ই হবে। এরকম যখন সিচুয়েশন দেখবে যে ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 আছে, মানে ট্যান টু দি পাওয়ার যত ডিগ্রি হোক না কেন, এটা থিটা হবে, থিটা, এটা থিটা হবে, থিটা হবে। যাই হোক, দিয়েছে এখানে থিটা দিয়ে, তোমার এখানে আলফা দিয়ে কোশ্চেন করলে হবে কাজটা। যাই হোক, এটা ইজ ইকুয়াল টু 2 হচ্ছে, ঠিক আছে। যদি ধরো আমি তোমাকে একটা প্রশ্ন করছি, যদি ধরো ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 ছিল, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হতো? সেটাও 2ই হতো। পাওয়ার যাই হোক না কেন, ওটাই হবে। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কি হবে? ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, খুবই সোজা, ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। একটা ঘনকের কর্ণ কি হয়? ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হয়? খুবই সহজ, দেখো একটা জিনিস লক্ষ্য করো, তলের ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলছে একটি তল, একটি তল, ঠিক আছে, একটি তলের কর্ণের দৈর্ঘ্য, মানে একটা ঘনক তো ধরো এরকম দেখতে হয়, ঠিক আছে, অসাধারণ ঘনকটা। এবারে তার একটা তলের কথা বলেছে, ধরো এই এই তলটাকে নিয়ে আমি আলোচনা করছি, এইটুকু তল নিয়ে আমি আলোচনা করছি। এ তো বর্গক্ষেত্রাকার তল, তো সেক্ষেত্রে বর্গক্ষেত্রাকার তলের কর্ণ কি হয়? কর্ণ তো √2 ইন্টু বাহু হয় নাকি? √2 ইন্টু বাহু, তাহলে এটা তো √2 হবে। আচ্ছা, যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান সবই তো হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রবণতা, ব্যাস হয়ে গেল। তারপরের কোশ্চেন্সটা কি? সত্য মিথ্যে যাচাই। আবার সত্য মিথ্যে যাচাই করার আগে আমার পেন আবার ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে, খুব ভালো কথা, খুব মজার বিষয়। এই পেন ডিস্টার্ব করলে তো আর কিছু করার দরকার, মানে কিছু করার নেই, ঠিক আছে। তো যাই হোক, দেখো, আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে সমানুপাতে রূপান্তরিত হয়, এই ব্যস্তানুপাতে রূপান্তরিত হয়। একটা কথা বলি, দেখো মোট সুদ বলেছে, মোট সুদ মানে কি? আই ইজ ইকুয়াল টু PRT/100, তো এমনিতেই সে যাই কন্ডিশন হোক না কেন, আই হচ্ছে টি এর সাথে তো সমানুপাতে রূপান্তরিত হয় সব সময়ের জন্য, এটাই তো আমরা জানি। সমানুপাত, সমানুপাত হবে, সমানুপাত, ঠিক আছে, সমানুপাত হবে, ঠিক আছে, ঠিক আছে, সমানুপাত হবে, গুড। তারপরে কি আসছে? এই দেখো আবার ডিস্টার্ব শুরু হয়েছে। এই হচ্ছে কেন, এই হচ্ছে কেন, এটাই বুঝতে পারছি না আমি। ওকে দেখি, মাঝে মধ্যে পেনটা খুব ডিস্টার্ব করছে, এটা পেনটা চেঞ্জ করতে হবে মনে হয়।
আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় কিন্তু বাস্তব নয়, তাই নাকি? বাস্তব নয়, ঠিক আছে, আমরা যাচাই করে দেখি বাস্তব নয় কিনা। ঠিক আছে, 2 নম্বরের কোয়েশ্চেন্সটা কি বলছে দেখো, আমরা জানি কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর ভ্যালুটা কত হবে, এর ভ্যালুর উপর ডিপেন্ড করেই আমরা বুঝতে পারি যে বীজ দুটো সমান হবে নাকি মানে অসমান হবে, সেটা আমাকে দেখতে হবে। দেখো বি মানে এক্স এর, এই যে এখানে দেখো এক্স এর যে সহগ সেটা হচ্ছে -1 আছে, তাহলে -1 স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ। কি ডিস্টার্ব করতে বলো তো? আচ্ছা, এবার +2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা ঠিক আছে, 4 ইন্টু, এটা ইন্টু হবে, 4 ইন্টু এ মানে কত, এ মানে হচ্ছে 1 ইন্টু, এ মানে 1 ইন্টু 2 হবে। তোমাদের আজকে ক্লাসটা করাতে পারলে হয়, কি সমস্যা হচ্ছে প্রিন্টার আমি বুঝতে পারছি না। আচ্ছা, +2, তাহলে এখান থেকে 1 মাইনাস 4 দুগুণে 8, এটা মাইনাস হয়ে গেল, -7 হয়ে গেল। ঠিক আছে, এবার বীজদ্বয় বাস্তব নয় বলছে। ঠিক আছে, আমরা একবার চেক করে নিতাও। এটা -1 স্কোয়ার মানে বি স্কোয়ার, আর একটা হচ্ছে -4ac, -4 ইন্টু এ মানে হচ্ছে 1 ইন্টু 2। আচ্ছা ঠিক আছে, -7, তার মানে তো বাস্তব নয়, ঠিকই আছে, ট্রু হবে, ট্রু, এটা ট্রু হবে। আচ্ছা, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, এটা তো সূক্ষ্ম কোণ, আমি কালকেও বলেছি এবিটিএতেই এসেছিল, সূক্ষ্ম কোণ হবে এটা। ঠিক আছে, এটা ফলস হচ্ছে। আচ্ছা, তারপরে কস কস 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, ডট 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 cos 90 ডিগ্রি, ব্যাস এই cos 90 ডিগ্রি দিয়ে দিয়েছে মানেই শেষ, খতম, পুরা খতম। কারণ cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু তো 0 জানি আমরা, মানে পুরো ওভারঅল ভ্যালুটাই 0 চলে আসবে। এইটা হচ্ছে তোমার 1 দিয়েছে, মানে এটা কি হবে, ফলস হয়ে যাবে। ঠিক আছে, ফলস হয়ে যাবে। আচ্ছা, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে নাকি 2:3। ঠিক আছে, 2:3 হবে কিনা সেটা আমরা দেখে নিই ব্যাপারটা। আচ্ছা, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি গো, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে একটাকে ধরবো A1, একটাকে ধরবো A2। আচ্ছা, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলগুলো কি হতে পারে? আচ্ছা, ব্যাসার্ধ তো আমি জানি না এক্স্যাক্টলি, তার মানে বিষয়টা কি হচ্ছে, আমরা যেটা বুঝতে পারলাম যে 3 × π × r1² = 3 × π × r2²। এই বক্রতলের ক্ষেত্রফল বলেছে না অর্ধগোলকের, তাহলে 2πr² হবে, এটা হবে 2πr²। সমগ্রতলের ক্ষেত্রফল যদি অর্ধগোলকের ক্ষেত্রে হতো তাহলে বলতাম 3πr²। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আসলো হচ্ছে r1² = r2²। তার মানে বিষয়টা কি বুঝলাম, এটা হচ্ছে 4:9, যেটা কিনা তোমার r1² = r2²। তাহলে এখান থেকে সলভ করলে আমরা পাই হচ্ছে 2:3, যেটা কিনা তোমার হচ্ছে r1:r2। বোঝা গেল, 2:3 একদম ঠিক, এটা হচ্ছে ট্রু হয়ে যাচ্ছে এইভাবে। 3, 14, 18, 25 তত্ত্বের মধ্যমা কত, 8। এ তো সোজা, আগে তুমি এটাকে অ্যাসেন্ডিং অর্ডার সাজাও, অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাও মানে ছোট থেকে বড়তে যদি সাজাও, তাহলে 3 হবে, 5 হবে, 14 হবে, 18 হবে, আর 20 হবে। তাহলে মধ্যমা কত, মধ্যমা 14 হচ্ছে, তো 18 তো হবে না, তাহলে এটা ফলস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ব্যাস, আমাদের কিন্তু এটার আলোচনা কমপ্লিট। এই তো হয়ে গেল আমাদের 1 নম্বরের সমস্ত কোশ্চেন্স আলোচনা হয়ে গেল। তার মানে কত নাম্বার তোমার কমপ্লিট হয়ে গেল, 5, 5, 10, 10 আর 6, 10, 6, 16, তাই তো, 5, 5, 10, তাই তো, শূন্যস্থান আছে না একটা, সত্য মিথ্যা 5, তারপরে শূন্যস্থান 5, তারপরে এখানে 6 হয়ে গেল, কত, 10 নাম্বার হয়ে গেল, 10 নাম্বার না সরি, 5, 5, 10, 10 আর 16 নাম্বার কমপ্লিট হয়ে গেল, 16 নাম্বার কমপ্লিট। এইবারে আমরা ধরবো হচ্ছে 4 নম্বরের কোয়েশ্চেন, 16 নাম্বার কমপ্লিট আর 20 নাম্বার মানে 36 নাম্বার তোমার কমপ্লিট হয়ে যাবে। দেখি কতক্ষণে শেষ করা যায়, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং।
ঠিক আছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 4 বছরে দ্বিগুণ হলে, কিছু টাকা 4 বছরে দ্বিগুণ হলে, কিছু টাকা 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে? কত বছরে তা 4 গুণ হবে? দ্বিগুণ কত বছরে হচ্ছে, তাহলে 4 গুণ কত বছরে হবে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো দেখো প্রথম কথা হচ্ছে 4 বছরে দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে মানে কি? আগে তাহলে 2p ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর বাই 100, আর বাই 100 তার হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাই তো? এইটাই, এই কনসেপ্টটাই বোঝাচ্ছে এখানে। এবার এখন কথা হচ্ছে, এটা তো ক্লিয়ার হয়ে গেল, এটা 1 নম্বর। এবার একই কিন্তু বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে, মানে সুদের হারটা কিন্তু সেম। তাহলে সেকেন্ড কেসটা আমরা কি দেখতে পাচ্ছি? কত বছরে তা 4 গুণ হবে, কত বছরে তা 4 গুণ হবে, তাহলে সেটা তো আমরা জানি না কত বছরে তা 4 গুণ হবে। আচ্ছা, তাহলে এটার জন্য আমাদের কি করা দরকার আছে? তাহলে দ্বিগুণ হচ্ছে কত বছরে? দ্বিগুণ হচ্ছে 4 বছরে, ঠিক আছে? দ্বিগুণ হচ্ছে 4 বছরে, তাহলে 4 গুণ হবে কত বছরে? দেখো আর একটা যেটা পাবো হচ্ছে 4 গুণ হয়ে যাচ্ছে মানে 4p ইজ ইকুয়াল টু হচ্ছে p ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n হয়ে যাচ্ছে। তাহলে কেটে দাও, কেটে দিলে কত হচ্ছে এখান থেকে? কেটে দিলে কত পাচ্ছি আমরা? তাহলে এখানে 4 হয়ে যাবে ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n হয়ে যাচ্ছে, তাই তো? এখানে 2 মানে হচ্ছে এইটা, তাহলে এটা 2 স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে এটাকে কাজে লাগাতে হবে তো, এই আগেরটাকে কাজে লাগাতে হবে, নাহলে হবে না। এটা মানে হচ্ছে কি? এটা মানে হচ্ছে 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার, দেখো এটা 4 আছে মানে 2 স্কোয়ার মানে কি এটা 8 হয়ে যাবে, সেটা ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে সেখান থেকে n ইকুয়ালস টু 8 আছে, ঠিক আছে? এইভাবে করতে পারো। আদারওয়াইজ আর একটা ফর্মুলা রয়েছে যেটাতে আমি বেসিক্যালি প্রেফার করি, একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে ধরো a1 বাই p1 তার হোল টু দি পাওয়ার 1 বাই কি হবে 1 বাই n1, 1 বাই n1 না, তাই তো? হ্যাঁ, 1 বাই n1 ইকুয়ালস টু হচ্ছে a2 বাই p2 তার হোল টু দি পাওয়ার 1 বাই n2। দেখো তো টেকনিকটা অ্যাপ্লাই করো, অঙ্কটা শেষ হয়ে যাবে এখনই। দেখো প্রথম কি বলেছিল? দ্বিগুণ মানে 2p বাই p তার হোল টু দি পাওয়ার 1 বাই কত বছর? 4 বছর না 2 বছর দ্বিগুণ হয়? 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে 1 বাই 4। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? তোমার ওই মূলধনটা 4 গুণ হয়ে যাবে, 4 গুণ মানে 4p ডিভাইডেড বাই p তার হোল টু দি পাওয়ার 1 বাই n2। এখান থেকে 2 টু দি পাওয়ার 1 বাই 4, আর এখান থেকে হচ্ছে 4 টু দি পাওয়ার 1 বাই n2। তাহলে এখান থেকে একটা কাজ করো, 2 টু দি পাওয়ার 1 বাই 4, আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার, এটা তো 2 আছে অলরেডি, 1 বাই n2। সেখান থেকে তোমার 2 টু দি পাওয়ার 1 বাই 4 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2 বাই n2, 2 বাই n2। তাহলে দুপাশ কম্পেয়ার করলে 1 বাই 4 ইকুয়ালস টু বাই 2 বাই n2 পেয়ে যাচ্ছি। তাহলে n2 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? n2 ইজ ইকুয়াল টু 4 দুগুণে 8 পেয়ে যাচ্ছি। দেখেছো 8 বছর হয়ে গেল। দেখলে টেকনিক্যালি কিভাবে করতে হয়, এটা কিন্তু একটা ফর্মুলা, এই ফর্মুলাটা রেডি করা আছে, এই ফর্মুলাটা কাজে লাগাও, কাজে লাগিয়ে অঙ্কটাকে সলভ করে ফেলো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:8:5, আমি আগে লিখবো এটা। এই অংশীদারি ব্যবসায় মূলধন অনুপাত 3:8:5 বলে দিয়েছে। তাহলে তারপরে কি বলছে? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হয়। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হয়। তার মানে এখান থেকে আমরা পেলাম হচ্ছে 3x টাকা, এখান থেকে পেলাম হচ্ছে 8x টাকা, এখান থেকে পেলাম হচ্ছে 5x টাকা। এটা হচ্ছে লাভ, এটা হচ্ছে লাভের পরিমাণ বলে দিয়েছে, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে সি, ঠিক আছে? সি। তাহলে সুতরাং তাহলে আমার বিষয়টা কি বলেছে? 5x মাইনাস 3x ইকুয়ালস টু কত হবে? 5x মাইনাস 3x ইকুয়ালস টু কত হবে? 60 টাকা বলে দিয়েছে না? 60 টাকা কম, 60 টাকা কম, 60 60 60। এখান থেকে 2x ইকুয়ালস টু 60, এখান থেকে x ইকুয়ালস টু হচ্ছে তোমার 30, ঠিক আছে? 30 হয়ে যাচ্ছে। তাহলে কি বলেছে কোশ্চেনটা?
কোয়েশ্চেনটা বলেছে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত, ব্যবসায় মোট লাভের পরিমাণ। দেখো মূলধন অনুপাত যা হয় লাভের অনুপাতও ঠিক তাই হয়। তো সেক্ষেত্রে 8 3 11, 11 6 হচ্ছে 16। তাহলে মোট লাভ কত হবে, মোট লাভ পাবো হচ্ছে 16 ইন্টু এক্স, মানে হচ্ছে তোমার 16 ইন্টু 30। তাহলে এখান থেকে 3 16 48, 480 টাকা। 480 টাকা ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, 480 টাকা ইজ দ্য রাইট আনসার। তারপরের কোশ্চেনটা কি বলেছে? হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, তারপরের কোশ্চেনের জন্য আমাকে অন্য জায়গায় যেতে হবে। 3 নম্বরের কোশ্চেনটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স। দেখো 3 নম্বরের কোশ্চেনটা কি বলেছে? 3 নম্বরের কোশ্চেনটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু 2x মাইনাস 1। আচ্ছা, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হয়ে গেছে। তাহলে ভালো করে সাজাই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x কে মাইনাস কে। তাহলে এখান থেকে তোমার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x কে প্লাস কে ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখান থেকে আমরা এক্স স্কোয়ার নিলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে মাইনাস ছাড়া আরেকটা জিনিস কমন যাবে, সেটা হচ্ছে এক্স কমন যাবে। তাহলে 1 প্লাস 2k থাকবে ভেতরে, আর বাইরে হচ্ছে একটা এক্স থাকবে প্লাস কে, এটা ইজ ইকুয়াল টু 0। এটা আমার রেডি হয়ে গেল। এখন হচ্ছে ধরে নাও যদি দুটো বীজ ধরো আলফা আর বিটা হয়, তাহলে আলফা কমা বিটা দুটি বীজ যদি হয়, তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1 প্লাস 2k। এখানে কেন জানো? দেখো ব্যাপারটা বোঝাই, এখানে একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। তোমরা সবাই জানো এই ইকুয়েশনটা, যেটা কিনা ওই বীজ দিয়ে এই সমীকরণটা তৈরি করা হয়েছে, দ্বিঘাত সমীকরণটা। তো সেক্ষেত্রে দেখো সাম কত বলে দিয়েছে, সমষ্টি কত বলে দিয়েছে, 0 বলে দিয়েছে। তাহলে 1 প্লাস 2k ইকুয়ালস টু কত হয়ে গেল, 0 হয়ে গেল। কে ইকুয়ালস টু কত হবে, -1/2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, -1/2। তারপরের কোশ্চেনটা কি বলেছে? এক্স ভ্যারিজাস ওয়াই ভ্যারিজাস জেড ভ্যারিজাস এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কি হবে? তাহলে দেখো প্রথম কথা কি বলছে, এক্স ইস টু মানে এক্স না, এক্স ভ্যারিজাস ওয়াই, আর তারপর এটা বলছে ওয়াই ভ্যারিজাস জেড। এটা কত নম্বরের অঙ্ক? 4 নম্বর, 4-এর দাগের অঙ্ক। আচ্ছা, তারপরে হচ্ছে জেড ভ্যারিজাস এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু k1 ওয়াই, এখানে ওয়াই ইকুয়ালস টু k2 জেড, আর এখানে জেড ইকুয়ালস টু k3 এক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে আমরা পেলামটা কি? প্রথম কথা তিনটে কি বলেছে কোশ্চেনটা, কি বলছে কোশ্চেনটা বলছে তাহলে তিনটি ধ্রুবকের গুণফল বের করতে হবে। তাহলে খুবই সহজ। তাহলে এখানে k1 ইকুয়ালস টু এক্স বাই ওয়াই, এখানে k2 ইকুয়ালস টু ওয়াই বাই জেড, এখানে হচ্ছে k3 ইজ ইকুয়াল টু হচ্ছে জেড বাই এক্স। তাহলে সুতরাং k1 k2 k3 কি হবে, গুণ করলে পাবো হচ্ছে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স। কাটাকুটি করে দাও, ব্যাস এখান থেকে পেয়ে গেলাম 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্কটা ভালো প্রশ্ন। আচ্ছা, এখানে বলেছে এ বি সি আর ডি ই এফ ত্রিভুজের কোণ এ আর কোণ ই হচ্ছে তোমার 40 ডিগ্রি। আর এদিকে বলে দিয়েছে আরেকটা জিনিস, এ বি ইস টু ইডি ইজ ইকুয়াল টু এসি ইস টু ইএফ। তাহলে এফ যদি 65 ডিগ্রি হয়, তাহলে বি এর ভ্যালু কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কথা কি বলছে, এ বি আর ডি ই এফ। আচ্ছা, এটা হচ্ছে 5 নম্বরটা, এ বি সি আর ডি ই এফ এরকম বলেছে, দুটো ত্রিভুজ বলে দিয়েছে। আচ্ছা, আর এখানে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই ইজ ইকুয়াল টু কত? 40 ডিগ্রি। 40 ডিগ্রি, এ আর ই হচ্ছে 40 ডিগ্রি কোণ। আর কি বলছে? আর বলছে এ বি, এই এ বি ইস টু ইডি ইজ ইকুয়াল টু এসি ইস টু ইএফ, এসি ইস টু ইএফ। সিমিলারিটিস এর অঙ্ক, খুব সাবধান। সদৃশ্যতার অঙ্ক, ত্রিভুজ এবিসি আর এখানে ডিইএফ। ঠিক আছে,
তাহলে কোণ এ আর কোণ ইটা কিন্তু 40 ডিগ্রি। মোস্ট ইম্পর্টেন্ট, ধরো একটা ত্রিভুজ এ বি সি আমি দিই ব্যাপারটা, ধরো এটা এ আছে, এটা বি আছে, এটা সি আছে, আর একটা ধরে নাও, দেখো বুঝবে ভালো করে, অ্যাঙ্গেল এ কত 40 ডিগ্রি, মানে এটা হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে 40 ডিগ্রি, তার মানে এটাও 40 ডিগ্রি হওয়া উচিত, এটাও 40 ডিগ্রি হওয়া উচিত, ঠিক আছে, অ্যাঙ্গেল ইটাও কিন্তু 40 ডিগ্রি হওয়া উচিত, ঠিক আছে। এবার বলছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ই কিন্তু 40 ডিগ্রি। আচ্ছা এ বি মানে এই ধারটা, এই ধারটা, ঠিক আছে, আমি কালি চেঞ্জ করছি, এই ধারটা আর ইডি, এটা ডি হবে, ইডি এই ধারটা ইকুয়াল টু বলছে এসি, এসি আর ইএফ, ইএফ, এই তো এখানে তো বেরিয়েই গেল, তাহলে এ বি বাই ইডি ইকুয়ালস টু এসি বাই ইএফ, এরকম যখন বলে দিয়েছে তাহলে কি হবে, এটা বলে দিয়েছে, তাহলে কি হবে, এফ ইকুয়ালস টু 65 ডিগ্রি, এফ ইকুয়ালস টু কত 65 ডিগ্রি ছিল, 65 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেল বি কত হবে, আর এইরকম সিমিলারিটিস যখন হচ্ছে তখন এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তো তাই হবে 65 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, এই অ্যাঙ্গেলটা কিচ্ছু না, তোমার 180 ডিগ্রি থেকে তোমার 40 ডিগ্রি প্লাস হচ্ছে 65 ডিগ্রি, এটা মাইনাস করে দাও তাহলেই তো হয়ে যাবে, খুবই সহজ, বুঝতে পারলে, বুঝতে পারিলে না বুঝিতে পারিলে না, 75 ডিগ্রি হয়ে গেল, ব্যাস অঙ্ক শেষ, সলভড। আচ্ছা नेक्स्ट क्वेश्चंस, अच्छा नेक्स्ट क्वेश्चंस टा की बोलছে, नेक्स्ट क्वेश्चंस क्या बोल रहा है, আচ্ছা 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ছবি আঁকবো আমি, 3 4 5, পরিবৃত্তের একটি ত্রিভুজের পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, খুব ইন্টারেস্টিং অঙ্কটা, দেখো 3 4 5, 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এরকম বলে দিয়েছে, এটা দেখে না খুব চেনা চেনা লাগছে, কেন জানি না মনে হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ, বিকজ এটা 3 স্কোয়ার মারো প্লাস 4 স্কোয়ার মারো, তাহলে এটা কত হচ্ছে, এটা 5 স্কোয়ার হবে না, হ্যাঁ তার মানে তো হচ্ছে এটা পাইথাগোরিয়ান ট্রিপলেট আছে, মানে হচ্ছে ধরো এটা 3 আছে, এটা 4 আছে, এটা নিশ্চয়ই 5 আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ যখন বলে দিয়েছে আর এটা তার মানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে মানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা ত্রিভুজের এই ধর্ম পড়েছি যে ধরো এ বি যদি ধরো একটা ব্যাস হয় আর এটা ধরো পি একটা বিন্দু, এই দুটোকে যোগ করো, এটা ব্যাস, আর তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে আমি যদি এখানে প্লেস করি বিষয়টাকে বুঝবে ভালো করে, এটা হচ্ছে ধরো 4 আছে, আমি ধরে নিলাম একটা যে এটা 4 আছে, এটা 4 আছে, এটা 3 আছে, তাহলে যা 4 ভ্যানিশ হয়ে গেল, এটা তাহলে 5 হবে, তার মানে ব্যাস কত হচ্ছে আমরা পেয়ে গেছি, বৃত্তটির ব্যাস কি হবে, ব্যাস কি হবে 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ কি হবে 5/2, শুনতে পাচ্ছ তোমরা, বুঝতে পেরেছো অঙ্কটাকে, বুঝতে না পারলে আমাকে বলো, ঠিক আছে, কমেন্ট বক্সে জানিও যে বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি, অঙ্কটা কত ভালো না, সুন্দর অঙ্ক, যথেষ্ট, ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে পরিবৃত্তের। আচ্ছা 7 অঙ্কটা কি হবে, এবিসি ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু হচ্ছে 2x - 1, এসি ইজ ইকুয়াল টু 2√2x, আর একটা বলছে বিসি ইজ ইকুয়াল টু এটা, তাহলে এবি মানে বিএসি অ্যাঙ্গেল কত হবে, বিএসি অ্যাঙ্গেল বের করতে হবে, তার আগে আমাকে একটা জিনিস দেখো লক্ষ্য করি, এবি ইকুয়ালস টু কত বলছে 2x - 1, তাহলে এস এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার হলো, তাহলে এখান থেকে পেলাম কি
4x² মাইনাস 4x প্লাস 1 এটা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে এসি। এসি মানে হচ্ছে 2√2x, এটা স্কোয়ার মারলাম, তাহলে কি পাবো? 2 দুগুণে 4 দুগুণে 8, 8x পেয়ে গেলাম। এটা কি আদৌ এক্স এর ওপরেও কি রুট আছে দেখতে হবে। আরেকটা হচ্ছে বিসি। বিসি ইজ ইকুয়াল টু কত? 2x প্লাস 1, এটা স্কোয়ার দিই, তাহলে কি পাচ্ছি? 2x² প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি²। তাহলে এখান থেকে পেলাম কি? 4x² প্লাস 4x প্লাস 1, এটা পেয়ে গেলাম কি না? এখন কি হতে পারে? আমি যদি ab² করি প্লাস ac² করি, তাহলে পাবোটা কি? 4x² মাইনাস 4x প্লাস 1, আর এদিকে হচ্ছে 8x। তাহলে এখান থেকে সলভ করলে 4x² প্লাস 4x প্লাস 1 পেয়ে যাব। তাহলে এখান থেকে 2x² হয়ে যাচ্ছে প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, তার এবার বি², তার মানে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা এতটা করতেও লাগে না, তাও আমি করে দিলাম। দেখো ব্যাপারটা হচ্ছে এই যে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার মানে bc², ঠিক আছে? করতে লাগে না, তুমি তো এই জায়গাটাতেই বুঝতে পেরে গেছো। এই দেখো না, অলরেডি এর ভ্যালু বের করে রেখে দিয়েছি আমি। তার মানে এরকম যদি সিচুয়েশন হচ্ছে, মানে আমার ট্রায়াঙ্গেলটা কিরকম হবে? ট্রায়াঙ্গেলটা এরকম হবে, দেখো বিসি হচ্ছে তোমার অতিভুজ, আর তার মানে এই পয়েন্টটা হচ্ছে এ, তাহলে এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলো। এ দেখো বি পয়েন্ট মানে এ পয়েন্টে তৈরি হচ্ছে অ্যাঙ্গেলটা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? sec 5 থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা প্লাস 36 ডিগ্রি। তাহলে 5 থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে থিটার মান কত? খুব ভালো কথা, sec 5 থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কত ডিগ্রি গো? 36 ডিগ্রি, 36। ওকে। আচ্ছা, সেকের সাথে কোসেকের কোনো সম্পর্ক আছে? না না, কোসেকের কি সম্পর্ক থাকবে? বরং আমি যদি এটাকে এইভাবে সাজাই, সাজাতেই পারি। এটা তো একদম সঠিক কথা, দারুণ ব্যাপার। cos 5 থিটা ইকুয়ালস টু sin থিটা প্লাস 36 ডিগ্রি হলো। এইবারে দেখতে পাচ্ছি, হ্যাঁ, cos আর sin এর মধ্যে তো সম্পর্ক রয়েছে। এটা মানে কি? এটা 90 ডিগ্রি মাইনাস 5 থিটা ইজ ইকুয়াল টু sin থিটা প্লাস 36 ডিগ্রি। তাহলে সেখান থেকে 90 ডিগ্রি মাইনাস 5 থিটা ইকুয়ালস টু থিটা প্লাস 36 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা থিটা প্লাস 5 থিটা ইজ ইকুয়াল টু আমরা কি দেখতে পাচ্ছি? 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা 6 থিটা পেয়ে গেলাম, সেটা ইজ ইকুয়াল টু কত পেলাম? 54 ডিগ্রি। समझ में आ गया? 6 নং 54, 9 ডিগ্রি। থিটার ভ্যালু 9 ডিগ্রি বলছে, থিটার ভ্যালু হচ্ছে 9 ডিগ্রি। ওকে, এই কমপ্লিট হয়ে গেল 8 পর্যন্ত। তারপরে এই যে 9 কি বলছে? কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 কট থিটা, যেখানে থিটা বলছে 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 থেকে ছোট। আচ্ছা, তার মানে সূক্ষ্ম কোণকে ইন্ডিকেট করছে। তাহলে থিটার মান কত হবে? খুবই সোজা একটা অঙ্ক, নিমেষের মধ্যে শেষ করে দিতে পারি। নিমেষের মধ্যে, তোমরা নিমেষের মধ্যে শেষ করে দিতে পারো। নিমেষের মধ্যে কিভাবে করবে দেখো। হ্যাঁ, একদম কোসেক স্কোয়ার থিটার সাথে কট স্কোয়ার থিটার তো একটা সম্পর্ক রয়েছে নাকি? তাহলে কি ওটা 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়ে গেল। ফার্স্ট কাজ আমাদের এটা। নেক্সট কাজ কি? 1 মাইনাস 2 কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত? এই 1 লিখতে গেছিলাম, 0 হবে। তাহলে এটা 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু তার মানে কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল, আবার 1 লিখতে যাই, ভুল হয়ে যাবে না হলে। 1 মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0।
এটা ইজ ইকুয়াল টু 0, মানে এই হোল স্কোয়ার। তারপরে কি হচ্ছে 1 মাইনাস কট থিটা ইকুয়ালস টু 0। তারপরে কি হচ্ছে কট থিটা ইকুয়াল টু 1। ওকে, কার ভ্যালু বের করতে বলেছে? থিটার ভ্যালু। খুব ভালো কথা। তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু 1 মানে কি কট 45 ডিগ্রির ভ্যালু তো 1, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। খুবই সহজ একটা অঙ্ক। এর পরের অঙ্কটা আমরা দেখে নিই কি বলছে। বলছে এটা কি, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, ভালো কথা, আর উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, খুব ভালো কথা। 50% বাড়ানো হলো, 50% কমানো হলো। আচ্ছা, চোঙটির আয়তনের শতকরা পরিমাণ হবে কি হবে নির্ণয় করতে হবে। প্রথম কথা হচ্ছে গিয়ে আমার আয়তন শতকরা কত পরিবর্তন হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। দেখো, আগে কত ছিল ব্যাসার্ধ, আর ছিল। পরে কত হলো আমি জানি না। আগে কত ছিল, পরে কত হলো। আচ্ছা, পরে কত হলো? 50% হ্রাস করা হয়েছে, মানে আর এর সঙ্গে 50% হ্রাস ডিভাইডেড বাই 100। তাহলে কত হচ্ছে? 50% হ্রাস করে তো 50%ই পাচ্ছি আমরা সলিউশন হিসেবে। তার মানে r/2, আগে আর ছিল, পরে r/2 হয়ে গেল। খুব ভালো কথা। আগে উচ্চতা কত ছিল? h ছিল, এখন উচ্চতা কত হয়ে গেল? h ইন্টু, সরি এখানেই ক্যালকুলেশনটা করবো, সব থেকে বেস্ট হবে। পেনটা তাহলে h ইন্টু কত পার্সেন্ট বৃদ্ধি করা হলো? 50% বৃদ্ধি করা হলো। 100 প্লাস 50 ডিভাইডেড বাই 100, যেটা পাবো সেটা হচ্ছে ধরো 150/100, তার মানে হচ্ছে 3/2, 3/2 h, এটা হয়ে গেল। এখন তাহলে আয়তন কি হবে? এটা হচ্ছে v1। আয়তন কত? কার? চোঙের কথা বলেছে তো, চোঙটির আয়তন একদম πr²h, πr²h। আর এর ক্ষেত্রে চোঙের আয়তন কত হবে? পাই ইন্টু r² ইন্টু h, ঠিক আছে। তাহলে এখন কত পেলাম? পাই, এটা r²/4, এটা 3h/2। তাহলে কত পেলাম এখান থেকে? তাহলে 3/4×8 পাই r²h হলো, এটা পেলাম। তাহলে এখন হচ্ছে 3/8 ইন্টু v1 হয়ে গেল কি না এটা। তাহলে এবার শতকরা, শতকরা 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 কতটা পরিবর্তন হলো? শতকরা বৃদ্ধি, বৃদ্ধি কত হলো? এটা হচ্ছে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই v1 ইন্টু 100 হলো, সেটাই তো হওয়া উচিত। তাহলে এটা হচ্ছে 3/8 v1 মাইনাস v1 ডিভাইডেড বাই v1 ইন্টু 100। তাহলে এখান থেকে সলভ করলে আমরা কত পাচ্ছি? আচ্ছা, কি হবে? ও, শতকরা ভলিউম কতটা পরিবর্তন হচ্ছে, মানে ইসে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, -5/8 v1 ডিভাইডেড বাই v1 ইন্টু 100। কাটাকুটি করে দাও, কাটাকুটি করে দিলে -5/8 ইন্টু 100। আচ্ছা, তাহলে 4×2 = 8, 4×5 = 100, 5×5 = 125, 5×5 মাইনাস 125/2। আচ্ছা, 125/2 মানে হচ্ছে 62.5, এত পার্সেন্ট কি হবে? হ্রাস পেয়ে যাবে। তাহলে 62.5% হ্রাস পাবে, হ্রাস, বোঝা গেল কি? হ্রাস পেয়ে যাবে। ক্লিয়ার? উচ্চতা তো বৃদ্ধি করা হলো 50%, ঠিকই তো আছে। হলো, নেক্সট কোয়েশ্চেন্স কি আছে? নেক্সট কোয়েশ্চেন্স আমি যেটা দেখতে পাচ্ছি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, ভালো কথা। কি কি বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি? লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l, সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল কি? ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে πr² এর কত গুণ? √5 গুণ। খুব ভালো কথা, খুব আনন্দের ব্যাপার। তাহলে বলছে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? খুব ভালো, চলো ক্যালকুলেশন করি। স্টার্ট, লেট স্টার্ট। আর এটা তো তির্যক উচ্চতা, তার মানে এটা হচ্ছে r² প্লাস h², তাই তো। এটা πr² ইন্টু √5, ঠিক আছে। এবার দেখো, তুমি লক্ষ্য করো, পাই এলিমিনেট হয়ে যাবে, একটা আর এলিমিনেট হয়ে যাবে।
তাহলে এখানে পড়ে থাকবে কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ইন্টু √5। ঠিক আছে, এবার বোথ সাইড কি করব, স্কোয়ার করে দেব। ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই কি পাবো, আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার পাবো, আর এদিকে আর স্কোয়ার 5r² হয়ে যাবে। তারপরে কি হবে, তাহলে আর স্কোয়ার মাইনাস 5r² ইকুয়ালস টু -8²। সেখান থেকে আমরা সলভ করব, -4² ইকুয়ালস টু -8², মাইনাস মাইনাস কেটে দিলাম, r² / 8² ইকুয়ালস টু 1/4। তাহলে সেখান থেকে r/h হয়ে গেল হচ্ছে 1/2। ঠিক আছে, এবার কি বলেছে, হ্যাঁ আগে উচ্চতা তারপরে ব্যাসার্ধ, আগে উচ্চতা পরে ব্যাসার্ধ, r ইকুয়ালস টু 2/1, তার মানে হচ্ছে h/r ইকুয়ালস টু 2:1। ঠিক আছে, 2:1 বোঝা গেল। তারপরের কোয়েশ্চেন্সটা একদম 12 নম্বরের কোয়েশ্চেন্সটা কি বলছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 8.1। এই অঙ্কটা কিন্তু এবিটিএ কোয়েশ্চেন, মানে এবিটিএ তে আছে, আমি করিয়েছি অলরেডি। তো যাই হোক, গড়টা বলে দিয়েছে 8.1। আচ্ছা, খুব ভালো করে জানো যে গড় কিভাবে বের করিতে হয়। চলো তোমাদের দেখিয়া দিই। ঠিক আছে, summation of fi(xi) divided by summation of fi equals to যেটা পাবো সেটা হচ্ছে গড়, 8.1 পাচ্ছি। তাহলে এখান থেকে তোমাকে বলেছে এটা কি, আচ্ছা 132 প্লাস 5k, তারপরে ডিভাইডেড বাই 20, এটা ইজ ইকুয়াল টু 8.1। তাহলে এখান থেকে 132 প্লাস 5k ইকুয়ালস টু, বাবা কে দাড়ি বেরিয়ে গেছে। আচ্ছা, এটা 192 হয়ে যাবে যতদূর সম্ভব। 8.1 ইন্টু 20 কত হয় গো, 81 ইন্টু 2 কত হয়, 2 আর 2 এই হার না এ মা ভুল হয়ে গেল, এই ভুলভাল ক্যালকুলেশন করছি, কি অবস্থা। 8 2 16, 162। তাহলে এখান থেকে 5k ইকুয়ালস টু 162। আবার ডিস্টার্ব করা স্টার্ট করেছে, লাস্ট কোশ্চেন তাতেই ডিস্টার্ব করা স্টার্ট করেছে। -1 দেখেছো, আরে বাবা রে, টাচ ঠিক মতো হয় না, এই যে ঝামেলায় পড়িলাম বুঝিতে পারিব না। 30 k 30/5, 5 ছক 30, তাহলে কত হলো, k ইজ ইকুয়াল টু 5 হয়ে গেল। খুব ভালো কথা। তাহলে এইভাবে আমাদের আজকের সমস্ত কোয়েশ্চেন্স, অর্থাৎ 1 থেকে পুরো একদম 1 2 3 4 পর্যন্ত একদম সমস্ত কোয়েশ্চেন্স কমপ্লিট আমাদের। তো আমরা কতক্ষণে এটা কমপ্লিট করলাম একবার দেখে নিই, টাইমিংটা দেখে নিলে আমাদের সুবিধা হবে। না, টাইমিং এখন দেখা যাবে না, পরে দেখা যাবে। যাই হোক, খুব বেশি কিন্তু দেরি হয়নি আমাদের, ম্যাক্সিমাম হয়তো 45 মিনিট কি 50 মিনিট লেগেছে, এর বেশি লাগেনি। যাই হোক, যেটা তোমাদেরকে বলছি যে একদম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে। ঠিক আছে, অবশ্য ভিডিও লাস্টে বলার এটা প্রয়োজন হয় না, ভিডিওর ফার্স্টেই বলতে হয়, ভিডিওর ফার্স্টেও বলে দিয়েছি। যাই হোক, তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এর পরবর্তী আরো দারুণ ধামাকেদার ভিডিও আসতে চলেছে। ঠিক আছে, শুধু এবিটিএ বা ডব্লিউবিটিএ টেস্ট পেপারের সলিউশনই নয়, তার সাথে কিন্তু আরো প্রচুর রকম সাজেস্টিভ কোয়েশ্চেন্স আলোচনা করা হবে, প্রচুর সাজেস্টিভ কোয়েশ্চেন্স আলোচনা করা হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে লাইক করে দিও। আর এখনো যদি এবিটিএ এর সলিউশনটা, মানে পেজ নাম্বার 18 সলিউশনটা না দেখে থাকো, তাহলে ওখানে পেজ নাম্বার, মানে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক দেওয়ার অবশ্য দরকার নেই, তবুও লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, সেখান থেকে দেখে নিও। ওকে, আর আদারওয়াইজ চ্যানেলে ঢুকে তোমরা দেখে নিতে পারো, সেটা নিয়ে সমস্যা কিছু নেই। তা চলো, আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।